যে মৎস্যকন্যার লোকগল্প শুনে আমরা বেড়ে উঠেছি, যে কথিত রূপসী মৎস্যকন্যার সুরেলা আওয়াজের মায়াজালে জড়িয়ে সর্বস্ব হারিয়েছেন কত শত নাবিকেরা, সেই মৎস্যকন্যার অস্তিত্ব কি আসলেই আছে এই পৃথিবীর সমুদ্রে, নাকি তারাও বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসরের মতো? যদি মৎস্যকন্যা বা মারমেইড জলপরীর অস্তিত্ব নাই থাকতো, তবে কেন তাদের নিয়ে রচিত হয়েছে এত রূপকথা, গল্প, কবিতা, গান? ক্রিস্টোফার কলম্বাসই বা কেন তার ডায়েরিতে মৎস্যকন্যার কথা লিখে গিয়েছেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণীটির নাম মারমেইড বা মৎস্যকন্যা, যার অর্ধেক নারী এবং বাকি অর্ধেক মাছের মতো, যার কোমর পর্যন্ত সোনালী চুল। সমুদ্রের বিভিন্ন অভিযাত্রায় নাবিকদের মধ্য দিয়ে মানুষের মুখে মুখে ছড়িয়েছে মৎস্যকন্যার গল্প। তবে আজও অনুসন্ধানীরা খুঁজে বেড়াচ্ছেন মৎস্যকন্যার অস্তিত্ব। প্রাচীন গ্রিসের মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ওডেসিতেও এই মৎস্যকন্যার উল্লেখ রয়েছে। প্রাচীন পূর্বাঞ্চলীয় মহাসাগরের মৎস্যকন্যারা নাকি শক্তিশালী সমুদ্রের ভয়ানক ড্রাগনের স্ত্রী ছিল, যাদের কাজ ছিল বার্তা বহন করা। অস্ট্রেলিয়ার আদিবাসীরা মারমেইডকে বলে ইয়াকিওকস। এদের জন্য গানও রচনা করেছেন তারা। তবে মারমেইড সংক্রান্ত বিশ্বাস মানব ইতিহাসের প্রায় শুরু থেকে ছিল বলে প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন অ্যানিমেল প্ল্যানেট। অর্ধনারীর এরকম অবয়ব চিত্রের প্রথম নিদর্শন পাওয়া যায় 30,000 বছর আগে প্রস্তর যুগের গুহা চিত্রে। আর বর্ণনার দিক দিয়ে মৎস্যকন্যার প্রথম উল্লেখ পাওয়া যায় অ্যাসিরীয় সভ্যতায়। সেখানে বলা হয় দেবী অ্যাটারগেটিস ভুলক্রমে তার প্রেমিককে হত্যা করেন। নিজের ভুল বুঝতে পেরে অভিশপ্ত হয়ে তিনি সমুদ্রে আত্মহত্যা করতে যান। সেখানে সমুদ্র দেবতা পসাইডন রূপসী এই দেবীকে মৃত্যু না দিয়ে বরং অর্ধমানবী এবং অর্ধ মাছের শরীরের মৎস্যকন্যা বানিয়ে দেন। অন্যদিকে ব্যাবিলনীয় উপকথায় একই গল্পটি দেবী ইয়াকে কেন্দ্র করে রচিত। আর গ্রিক সাহিত্যে অ্যাটারগেটিসের বর্ণনা আছে আফ্রোদিতি নামে। মহাসমুদ্রের মৎস্যকন্যা বা সাইরেন ছিল গ্রিক পুরাণের মায়াবিনী গায়িকা। সুরের মায়াজাল সৃষ্টির মাধ্যমে তারা জাহাজের যাত্রীদের মৃত্যুর দিকে আকর্ষণ করত। তাদের গানের গলা এতই চমৎকার ছিল যে সেই গান নাবিকদের কানে পৌঁছালে নাবিকরা সেই দ্বীপের দিকেই ধাবমান হতো। ফলে সেই জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্যুবরণ করত সবাই। সাইরেন ছিল নদী দেবতা অ্যাকিলেপাসের কন্যা। হোমারের ওডিসিতে বলা আছে সাইরেনদের ঊর্ধ্বাংশ মানবী এবং নিম্নাংশ পাখির মতো দেখতে। সাইরেনিয়া নামে একটি দ্বীপে ছিল সাইরেনদের বাস। ট্রয় যুদ্ধ শেষে স্বদেশ প্রত্যাবর্তনের পথে মহাসমুদ্র দেবতা পোসিডনের ষড়যন্ত্রে দিগ্ভ্রান্ত অডিসিউসও সাইরেনদের কবলে পড়েন। ফলে তিনি সাইরেনদের দ্বীপ অতিক্রম করার আগে প্রত্যেক নাবিকের কান মোম দিয়ে বন্ধ করে দেন এবং নিজেকে মাস্তুলের সঙ্গে বেঁধে রাখেন। ফলে সাইরেনরা প্রথমবারের মতো ব্যর্থ হয়। ব্যর্থতার লজ্জায় তারা সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। মৃত্যুর পর সাইরেনরা সমুদ্র শিলায় পরিণত হয়। বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস দাবি করেন তিনি 3 বার মৎস্যকন্যা দেখেছেন। তবে যতটা সুন্দর বলে এই প্রাণীটিকে বর্ণনা করা হয় ততটা সুন্দর তারা নয়। আমেরিকা আবিষ্কারের সময়কালীন ক্রিস্টোফার কলম্বাসের লগবুকে 1493 সালের 9 জানুয়ারি লেখা ঘটনায় মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। কলম্বাস এই ক্যারিবিয়ান দ্বীপ অতিক্রম করেছেন তখন নাকি তিনি নারী অবয়বের একটি মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেন। তিনি সেটি লোককাহিনীর মতো জাদুকর বিষয় হিসেবে বর্ণনা না করে সাধারণ মানুষের মুখাবয়ব বিশিষ্ট এক এক রকম মাছের উল্লেখ করেন। পরবর্তীতে বিশ্লেষকরা মনে করেন কলম্বাস মেনাটিস বা এ জাতীয় সামুদ্রিক প্রাণী দেখেছিলেন যাদের দূর থেকে দেখলে মানুষ বলে বিভ্রান্তি হয়। 1608 খ্রিস্টাব্দে হেনরি হ্যাডসনের নরওয়ে ভ্রমণের কাহিনীতেও মৎস্যকন্যা দর্শনের বর্ণনা পাওয়া যায়। 1830 সালে হেন্স ক্রিশ্চিয়ান মৎস্যকন্যা নিয়ে চমৎকার একটা গল্প লেখেন যা পাঠকদের প্রচন্ড আকৃষ্ট করে। এই গল্পকে কেন্দ্র করেই পরবর্তীতে ডিজনি দ্য লিটল মারমেইড নামের সিনেমা বানায়, যা আজও শিশু কিশোরদের পছন্দের তালিকায় শীর্ষে আছে। 19 শতকে ফিজিতে মৎস্যকন্যার কথা শোনা যায়। এই কাহিনী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। মৎস্যকন্যা নিয়ে কয়েক হাজার বছর ধরে বিশ্বজুড়ে নানা কাহিনী শোনা গেলেও 2018 থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক মৎস্যকন্যা দিবস পালন। জাপান, রাশিয়া, আরব সহ বিভিন্ন দেশের সাহিত্য পুরাণে মৎস্যকন্যার কথা বলা হয়েছে। এক একটি দেশে এক এক রকম বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। কোথাও এই প্রাণীটি দেবী সুলভ, আবার কোথাও সৌন্দর্যের আড়ালে বিপজ্জনক। ডেনমার্কের কোপেনহেগেন সহ বিভিন্ন দেশে মৎস্যকন্যার মূর্তি আছে। এটি বহুজাতিক কফি সংস্থার লোগোতেও আছে মৎস্যকন্যা। অনেকে মৎস্যকন্যার মতো পোশাক পরে সমুদ্রেও নামেন। এটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার স্পোর্টস। এছাড়া অনেক সময়ই বিভিন্ন স্থানে মৎস্যকন্যা ধরা পড়ার ভিডিও সামনে আসছে, যাচাই করে যার বেশিরভাগেরই সত্যতা পাওয়া যায় না। বিশ্লেষকরা মনে করেন মৎস্যকন্যা যদি আদৌ সমুদ্রের নিচে থেকে থাকে তবে এতদিনে তা নিশ্চয়ই জনসম্মুখে আসতো, যার ফলে মৎস্যকন্যাকে শুধুমাত্র কল্পনাপ্রসূত একটি প্রাণী হিসেবে আখ্যা দিচ্ছেন বেশিরভাগ মানুষ।